এভারকেয়ারে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চাইলেও ফিরা, অভিযোগ ৮ দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত শেষ, দ্রুতই অভিযোগ দাখিল। পানি কমে গেল, বেড়েছে ভাঙন। মহানন্দায় বিলীন চাঁপাইনবাবগঞ্জ সদরের ফসলি জমি, বসতবাড়ি। আতঙ্কে দিন কাটছে ৯ গ্রামের কয়েক হাজার বাসিন্দা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এভারকেয়ারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার চিকিৎসায় এখন হাসপাতালটিতে আছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব কিনা তাও ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বুধবার সন্ধ্যা ৭টার পর হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়িবহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে সকাল 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরের নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালিহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আজকে ৭টার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এসেছিলেন এবং প্রায় আধা ঘন্টা তিনি অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং 7:30টার পরপর তিনি বেরিয়ে যান। আমরা কিন্তু দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তাকে বেরিয়ে যেতে দেখেছি আমরা। আপনারা জানেন যে এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাস্থ্যের অবস্থা ব্রিফ করেন। এই সময় সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে আমরা জেনেছি এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি গিয়ে তাকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপির প্রেস উইংয়ের মাধ্যমে, সেটি আমরা বলতে পারি। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে আবার তিনি সংকটাপন্ন অবস্থায় গেলে, অর্থাৎ ফুসফুসে সংক্রমণ নিয়ে তাকে 27শে নভেম্বর ভর্তি করা হয় সিসিইউতে, যেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এবং আজকে 7ম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ যেমন রেখেছেন, একই সঙ্গে দেশি বিদেশি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসা সহায়তা করতে ইতিমধ্যে যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু ইতিমধ্যে দেশে এসেছেন। সকালে আমরা জানি 10:30 নাগাদ তিনি এভারকেয়ার হাসপাতালে এসে বেগম জিয়াকে তারা দেখেছেন, তাকে পর্যবেক্ষণ করেছেন, কিছু রিপোর্ট তারা নিয়েছেন। একই সঙ্গে আজকে রাতে চীন থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। মেডিকেল বোর্ডের যারা সদস্য যারা আছেন তাদের বরাদ দিয়ে বলতে পারি যে চীনের একজন সদস্য, একটি মেডিকেল টিম আজকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে স্বাস্থ্যের পরবর্তী দেখার জন্য আসলে আসবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে।
এদিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করেন তারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনায় সারা দেশ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন আপোষের নেত্রী, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া দেশে শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার সাথে যেন সম্পৃক্ত থাকেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হয়েছে বিশেষ নামাজ। মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দিনাজপুর ও চাঁদপুরে দোয়া মাহফিল হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন এ কামনা সবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে করা হয় বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারেও হয়েছে বিশেষ প্রার্থনা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এবার অন্যান্য খবর। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। রংপুরে 8 দলের মহাসমাবেশে এমন মন্তব্য করে নেতারা বলেছেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানিয়েছেন নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। 8 দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিড়ে মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে 8 দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে শাপলাকলি প্রতীকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে একথা বলেছেন তিনি। বলেছেন, জোট করলে নিজস্ব প্রতীকে ভোটের বিধানকে স্বাগত জানায় এনসিপি। এদিকে শতাব্দীর সেরা ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচনে জোয়ার আমরা আছি, কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং
ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এদিকে বিকেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করেন। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণা করতে হবে। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে। আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে কঠোর হতে ইসির প্রতি আহ্বান জানান দলটির নেতারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এছাড়াও আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণও মিলেছে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। শাহ আমানত বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া। কার্গো ভিলেজ এলাকার আগুন মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে। বাস্তব পরিস্থিতিতে দ্রুত নেভানোর আশা ফায়ার ফাইটারদের। পানি কমে গেল, বেড়েছে নদী ভাঙন। গত কয়েক সপ্তাহে মহানন্দার গর্ভে বিলীন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ফসলি জমি ও বসতবাড়ি। ভাঙন আতঙ্কে দিন পার করছেন অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। ভাঙছে নদীর তীর, হুমকিতে পাশের ফসলি জমি ও বসতবাড়ি। বর্ষা শেষে নদীর পানি কমে গেলেও হঠাৎ ভাঙন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা অনুপনগর ও হারমা এলাকায়। পদ্মা নদীর সংযোগ স্থলে মহানন্দার 2 পাড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। যেটুকু আছে সেটুকু মনে করে আবার নদীর পাশে ভাঙতে চলেছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এবছরে অনেক জমি ভেঙে চলে গেছে। যাদের হয়তো 1 বিঘা আছে তারা তো আপনার ওই জমিটুক চলে গেছে। ওই জমিটুক যদি না থাকে তাহলে তারা কি খাবে? সরকারের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমাদের এই নদীটা বাঁধার ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে মহানন্দা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মহানন্দা নদীতে এটার পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি জমা দিয়েছি। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে।
এটা আলটিমেটলি একনেকে অনুমোদন হলে পরে তখন এই এলাকার লোকজন মহানন্দাতে যে ভাঙন আছে সেই ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ পথ প্রবাহিত হয়ে মহানন্দা নদী অনুপনগর হারমা এলাকায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গাইবান্ধার দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। স্বজনরা জানিয়েছেন শহরের মাস্টারপাড়ার স্থানীয় কয়েকজনের সঙ্গে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলছিল সৈকতের। মঙ্গলবার রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৈকত মাদক সেবন ও বিভিন্ন মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। সম্প্রতি জেল থেকে বের হয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড করতে পারে বলে ধারণা পুলিশের। জয়পুরহাটে নিজ ঘরে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেছে এক নারী, আহত হয়েছেন তার ভাতিজি। স্বজনরা জানিয়েছেন মঙ্গলবার রাতে সদর উপজেলার চিরোলা গ্রামে 17 বছরের ভাতিজি খাদিজাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ফুপু নূর নাহার বেগম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে ফুপু ভাতিজিকে মারধর করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পথে ফুপুর মৃত্যু হয়। হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জনপদের সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের অধীনে থাকা হবিগঞ্জ 5 কূপ থেকে আবারও শুরু হয়েছে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন। এতে আজ থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও 12 মিলিয়ন গ্যাস সহ 26 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিকেলের উদ্বোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান 1988 সালে খনন করা কূপটি থেকে দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছিল। পরবর্তীতে চলতি বছরের 24 অক্টোবর আবারও খনন শুরু করে বাপেক্স। 27 নভেম্বর শেষ হয় এর কাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন হবিগঞ্জ 5 কূপটি নিয়ে মোট 21টি কূপের পুনঃখনন শেষ হয়েছে, চলমান রয়েছে আরও 29টি। অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর অনুষ্ঠিত হলো বিশেষ মহড়া। প্রতীকীভাবে লাগানো আগুন মাত্র 2 মিনিটে নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। কার্গো ভিলেজের পাশে ধাও ধাও করে জ্বলছে আগুন। তড়িঘড়ি বিমানবন্দরের নিজস্ব 3টি ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের 1টি ইউনিটের মাত্র 2 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্বস্তি ফিরে বিমানবন্দরে। তবে এটি প্রতীকী অগ্নিকাণ্ড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় বিশেষ মহড়া। আগুনের দুর্ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এমন মহড়া। 1.5 মাস আগে ঢাকায় একটা অনেক বড় একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা সারা বিশ্বে একটা নাড়া ফেলে দিয়েছিল। তো তারই অংশ হিসেবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে সেই সক্ষমতাটা আমরা ঝালাই করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি। 25 বছর আগে আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছোট বড় 48টি ওয়াটার হাইড্রেন্ট ব্যবস্থা রয়েছে। মূলত ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে শিক্ষা নিয়ে সক্ষমতা বাড়াচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এভার কেয়ারে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ, সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়ি ক্ষমতা চাইলেও ফিরে অভিযোগ 8 দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। এবং এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত শেষ, দ্রুতই অভিযোগ দাখিল। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।